আমরা এখন এক্সিকিউটিং এ আছি। এক্সিকিউটিং এর আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সেকশন যে সেটা শেষ করেছি। রিসোর্সে আমরা অ্যাকোয়ার করব কিভাবে রিসোর্স সেটা ডিসকাস করেছি। দেন আপনি কিভাবে টিম ডেভেলপ করবেন, ম্যানেজ করবেন সেটা আমরা ডিসকাস করেছি। এখন আমরা চলে এসেছি ম্যানেজ কমিউনিকেশন প্রসেসে। ম্যানেজ কমিউনিকেশন প্রসেস, কমিউনিকেশনে এর আগে আপনি প্ল্যান করেছেন প্ল্যানিং এ, এখন আপনি এক্সিকিউটিং এ এসে অ্যাজ পার প্ল্যান কমিউনিকেশন গুলো করবেন। মনে রাখবেন এই যে ম্যানেজ কমিউনিকেশন প্রসেস, এই প্রসেসের কিন্তু আগের ফ্রেমওয়ার্কের নাম ছিল ডিস্ট্রিবিউট ইনফরমেশন। সরি, আগে না, আই থিংক 4th এডিশনে আমাদের ম্যানেজ কমিউনিকেশন প্রসেসের নাম ছিল ডিস্ট্রিবিউট ইনফরমেশন। সো ওই নাম দেখলেও কিন্তু আপনি বুঝতে পারেন আপনার অ্যাজ পার প্ল্যান আপনি যে প্ল্যান করেছেন সেই অনুযায়ী আপনি ইনফরমেশন ডিস্ট্রিবিউট যে করছেন এক্সিকিউশনের সময়, সেটাই আপনার এই প্রসেসের কাজ। এই প্রসেস যখন আপনি পারফর্ম করছেন তখন আপনার অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। আপনি হয়তো মিটিং করছেন, সেই মিটিং এ আগে থেকে এজেন্ডা প্রিপেয়ার করে রাখতে হবে। আপনি যখন একজন স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করছেন তখন সেই স্টেক হোল্ডারের সাথে কোন ভাষায় আপনি কথা বলছেন, ল্যাঙ্গুয়েজটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ ইউজ করছেন। সো আপনার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার শুধুমাত্র ইনফরমেশন ডিস্ট্রিবিউট করে দিলেই কিন্তু হচ্ছে না। যে ইনফরমেশন আপনার স্টেক হোল্ডারদের দরকার সেই ইনফরমেশনও দিতে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনার ইনফরমেশনের ইম্প্যাক্ট যাতে একদম প্রপার হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে। সো এই প্রসেসের ইনপুট, টুলস, টেকনিক এবং আউটপুট আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওগুলোতে। ওয়েলকাম ব্যাক। ম্যানেজ কমিউনিকেশন প্রসেসের ইনপুট ডিসকাস করব। ইনপুটগুলোর মধ্যে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা এই পর্যন্ত যতগুলো এক্সিকিউটিং এর প্রসেস ডিসকাস করলাম, খেয়াল করেছেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু ইনপুট হিসেবে আছেই। সো আপনি যদি কখনো মনে করার চেষ্টা করেন যে কি ইনপুট আছে এই প্রসেসে, কতগুলো কমন ইনপুট আমরা এক্সিকিউটিং এ পাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস। এখানে যেমন ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্ট আছে, সেটা সবসময় নাও পেতে পারেন। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস আছে, এই চারটা। প্রজেক্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্ট, ইএ, ওপিএ, এই চারটা মোটামুটি কম। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের আপনি ওই নলেজ এরিয়ার একটা প্ল্যানিং কিন্তু প্ল্যানিং ফেজে করেছেন। সো এখানে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেক হোল্ডারের এনগেজমেন্ট প্ল্যান, কাকে কিভাবে আপনি এনগেজ করবেন সেটা প্ল্যান করেছেন। সো আপনি কমিউনিকেট আসলে কেন করেন, সো দ্যাট আপনি আপনার স্টেক হোল্ডারের যে এনগেজমেন্ট লেভেল আছে তাদেরকে সেই এনগেজমেন্ট লেভেলে নিতে পারেন, রাইট? এবং আপনার ইস্যু রিজলভ করা লাগে। সো ইস্যু প্রজেক্ট ডকুমেন্টসের পার্ট। সো চেঞ্জ লগ, ইস্যু লগ, এগুলোই আমরা সাধারণত আমাদের স্টেক হোল্ডারদের জানাই, ওকে এরকম একটা ইস্যু এসেছে, এরকম একটা চেঞ্জ এসেছে, কিভাবে আমরা সেই প্রবলেমগুলো ম্যানেজ করব। এবং যখন কোনো ইস্যু আসছে সেই ইস্যুটা আপনি যদি সাথে সাথে সলভ না করেন তখনও প্রবলেম, রাইট? সো এই জন্য আপনার প্রজেক্ট ডকুমেন্টের পার্ট হিসেবে ইস্যু লগ, চেঞ্জ লগ, কোয়ালিটির হয়তো একটা রিপোর্ট এসছে, সেই কোয়ালিটি রিপোর্টে আপনি দেখেছেন কিছু প্রবলেম পাওয়া গেছে। তো আপনি অবশ্যই যে কোয়ালিটি নিয়ে কাজ করে তাকে আপনার কমিউনিকেট করতে হবে। স্টেক হোল্ডার রেজিস্টারে কেউ কেউ আছে যাদের আপনার কিছু কিছু ইনফরমেশন অ্যাজ পার প্ল্যান দেওয়ার কথা, সেটা তো আপনি দিবেনই। ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং প্রসেস থেকে আসছে। সো আমি আগেও বলেছি ওয়ার্ক পারফরমেন্স ডেটা আপনি সবসময় দেখবেন ইনপুট হিসেবে, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন আপনি দেখবেন আউটপুট হিসেবে মনিটরিং কন্ট্রোলিং এর প্রসেসগুলোতে। সো আপনি প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল তো দেখছেনই, অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু রিপোর্টও করছেন। হয়তো আপনি আর্ন ভ্যালু, আমরা আর্ন ভ্যালু পরে আপনাদের কভার করব। মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এ হয়তো আমরা এসপিআই সিপিআই এর গ্রাফ শো করি, হিস্টোগ্রামে শো করি যে আমার তো টার্গেট ছিল এত থেকে এতর মধ্যে, আমি কোথায় আছি। সো এই টাইপের যে ইনফরমেশনগুলো রিপোর্টে আমরা সাধারণত গ্রাফিক্যাল, ট্রেন্ড লাইন, দেন হিস্টোগ্রাম, বার্ন ডাউন চার্ট, এগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন যে ওকে আমার হয়তো এখন এটা অন্য কোনো স্টেক হোল্ডারকেও কমিউনিকেট করা দরকার হতে পারে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে আপনার অর্গানাইজেশনে যারা স্টেক হোল্ডার আছে তারা কি রকম রিস্ক নিতে পারে, রিস্কের থ্রেশহোল্ডটা কি রকম, পার্সোনাল যে অ্যাডমিনিস্ট্রেশন পলিসি আছে কাকে আপনি কোন সময়টাতে ইনফরমেশন দেন। সো একটা অর্গানাইজেশনের এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে। সো ওই ফ্যাক্টরগুলো অনুযায়ী আপনি আপনার কমিউনিকেশনকে প্ল্যান করেন। এই অর্গানাইজেশনে বসে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এই ইনফরমেশনটা তো সিইও কে দেওয়া দরকার, বাট আরেকটা অর্গানাইজেশনে যেখানে ওই টাইপের কালচার নেই, সিইও হয়তো অন্য কাজে ব্যস্ত থাকে, হয়তো অন্য কেউ রিপোর্ট নাই, সেখানে গেলে কিন্তু আপনি আর এই ম্যানেজ কমিউনিকেশনের প্ল্যানটা আপনি চেঞ্জ করে ফেলেছেন এবং আপনি তখন অন্যভাবে কাজ করবেন। ওপিএ অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটে আপনার অর্গানাইজেশনে কিভাবে কমিউনিকেট করতে হবে সেরকম কিছু প্রসেস, পলিসি, কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, কমিউনিকেশন রিকোয়ারমেন্ট। দেন আগের প্রজেক্টের হয়তো কিছু কমিউনিকেশনের আপনার কাছে টেমপ্লেট আছে, অথবা আগে কিভাবে কমিউনিকেট হয়েছিল সেটা ইমেলের ফরম্যাটে অথবা কোনো ডকুমেন্টে আপনি দেখছেন। সো সেই অনুযায়ী আপনি এখন চাইলে রিপোর্ট করতে পারেন। সো এই ছিল আমাদের ইনপুট ম্যানেজ কমিউনিকেশনের টুলস টেকনিক, আমরা ডিসকাস করব পরের ভিডিওতে। চলে আসলাম টুলস টেকনিকে। ম্যানেজ কমিউনিকেশন প্রসেসের টুলস টেকনিকগুলো হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি, কমিউনিকেশন মেথড, কমিউনিকেশন স্কিলস, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, প্রজেক্ট রিপোর্টিং, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিলস এবং মিটিং। সো আপনি বুঝতেই পারছেন অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার আপনার কত % টাইম যেন কমিউনিকেশনে স্পেন্ড হয়।
মোর দ্যান 90%। সো আপনি কোন টেকনোলজি ইউজ করবেন? আগে আমরা হয়তো মেল বেশি পাঠাতাম বিকজ আমাদের আর কোনো টেকনোলজি অ্যাভেলেবল ছিল না। এখন আমাদের হাতে হোয়াটসঅ্যাপ আছে, উইচ্যাট আছে, এরকম টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাওয়াতে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে গেছে। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি ডিসাইড করছেন যে কিছু কিছু ইনফরমেশন আমাদের, ধরেন আপনি এমন কোনো প্রজেক্টে আছেন যেখানে আপনার বাইরের স্টেক হোল্ডারও আছে, সো ওরা হয়তো উইচ্যাট ইউজ করে, আপনি এতদিন করতেন না, বাট এখন যখন দেখছেন যে ওকে ওখানে 15 জন আছে, আমরা 5 জন আছে, ওরা তো উইচ্যাট বেশি ইউজ করে, তো এই টেকনোলজিটা ইউজ করি। সো এটা আপনি ডিসাইড করছেন। ম্যানেজ কমিউনিকেশনে কাজ করতে গিয়ে আমরা টেকনোলজি চেঞ্জ করতেই পারি। কমিউনিকেশনের মেথড, আপনি রিটেন কমিউনিকেশন করবেন নাকি ভার্বালি বলবেন, এই জিনিসগুলো আমরা তো ডিসাইড করেই থাকি। সো ডিসাইড আগে হয়ে গেছে, কিছু কিছু ইনফরমেশন আপনি রিটেন দিচ্ছেন, কিছু কিছু আপনি ভার্বালি বলছেন, কিছু কিছু আপনি হয়তো কোথাও রেখে দিচ্ছেন, ড্যাশবোর্ড রিপোর্টিং হচ্ছে। সো ড্যাশবোর্ড রিপোর্টিং এর ক্ষেত্রে আপনার আবার পিএমআইএস থাকতে পারে। দেন কমিউনিকেশন স্কিল, প্রজেক্ট ম্যানেজারের কমিউনিকেশন স্কিল অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে পারে। সে কত ভালোভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, তার ভার্বাল কমিউনিকেশনের পাশাপাশি নন ভার্বাল কমিউনিকেশনও এখানে ইম্পর্টেন্ট হতে পারে। দেন সে প্রেজেন্টেশন স্কিল এখানে ইম্পর্টেন্ট, বিকজ কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো স্পন্সরকে বা টপ ম্যানেজমেন্টকে প্রেজেন্টেশন ফরম্যাটেও রিপোর্ট করি। পিএমআইএস আমি আগেই বললাম। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আপনি কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, আপনার কোনো ড্যাশবোর্ড থাকতে পারে, ওয়েব বেস সলিউশন হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্টের আমি আলাদা কোনো সলিউশন বের করতে পারি। সো আপনি কমিউনিকেশন করার জন্য বিভিন্ন রকম প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইউজ করতে পারেন, সো দ্যাট আপনার যারা স্টেক হোল্ডার আছে তারা প্রপারলি কমিউনিকেটেড হয়। দেন প্রজেক্ট রিপোর্টিং, আমাদের প্রজেক্টের রিপোর্ট আমরা তো বিভিন্ন স্টেক হোল্ডারদের অ্যাজ পার নিড রিপোর্ট করেই থাকি। ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিলের মধ্যে আপনার শুধু কমিউনিকেট করলে কিন্তু হচ্ছে না, কমিউনিকেশনের পাশাপাশি আপনার মেক শিওর করতে হচ্ছে শুধু ডিস্ট্রিবিউট ইনফরমেশন এই প্রসেসের কাজ না, কমিউনিকেশন করছেন আপনি এবং রাইট ইম্প্যাক্টে যেন হয় সেটাও কিন্তু আপনি এখানে এনশিওর করছেন। সো অ্যাক্টিভ লিসনিং, আপনি কতটা ভালোভাবে শুনছেন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, কালচারাল অ্যাওয়ারনেস থাকাটাও জরুরি, সো দ্যাট আপনি আপনার যারা স্টেক হোল্ডার আছে তাদের আপনি সাপোর্টার বানাতে পারেন। সো আপনি স্টেক হোল্ডারের এনগেজমেন্ট লেভেলও কিন্তু চেঞ্জ করছেন কমিউনিকেশনের মাধ্যমে। সো লাস্ট যে টুলসটি আছে সেটা হচ্ছে মিটিং। আমরা তো মিটিং করি, এটা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। সো আমাদের এই যে 7টা টুলস আছে সেটা আমরা সাধারণত ইউজ করি কমিউনিকেশনকে ম্যানেজ করার জন্য। আউটপুট ডিসকাস করব নেক্সট ভিডিওতে। ইউ আর ডুইং গ্রেট, আমরা অলমোস্ট 50% এর বেশি কভার করে ফেলেছি আমাদের কোর্সের। সো এই যে ম্যানেজ কমিউনিকেশন প্রসেস আছে, সেই কমিউনিকেশন ম্যানেজ করছেন, তার আউটপুট কি হতে পারে? প্রজেক্ট কমিউনিকেশন। আমরা সাধারণত প্রজেক্ট ম্যানেজার হিসেবে কি কি কমিউনিকেট করি? এই যে লাস্ট রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টের পরে আমাদের শিডিউলের কি প্রগ্রেস হয়েছে, দেন কত টাকা খরচ হয়েছে, কোন পারপাসে কত টাকা আমাদের গেল, সো শিডিউলের প্রগ্রেস, কস্টের প্রগ্রেস, আমাদের স্কোপের কতটুকু কমপ্লিট হয়েছে, নতুন কোনো চেঞ্জ রিকোয়েস্ট হয়েছে কিনা, সেই চেঞ্জটার অবস্থাটা কি, দেন কোনো রিস্ক দেখা যাচ্ছে কিনা, সাধারণত আমরা এগুলোকেই রিপোর্ট করি, তাই না? সো প্রজেক্ট কমিউনিকেশন আপনার এই প্রসেসের আউটপুট। সেকেন্ড, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আপনার কিছু আপডেট হতে পারে। আপনি এমন একটা প্রজেক্টকে যখন ম্যানেজ করতে গেলেন, মানে কমিউনিকেশন যখন করতে গেলেন, তখন আপনি দেখলেন ওকে যেভাবে কমিউনিকেশন করলে ভালো হবে মনে করেছিলাম প্ল্যানিং স্টেজে, এখন মনে হচ্ছে ওটা একটু চেঞ্জ করা দরকার। তার মানে আপনি এখন কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানও চেঞ্জ করতে পারেন। আবার স্টেক হোল্ডারের এনগেজমেন্ট প্ল্যান করেছিলেন, ওকে ওই স্টেক হোল্ডারকে ম্যানেজ করতে আমরা এই কমিউনিকেশন ইউজ করব, বাট এখন মনে হচ্ছে না, এটা একটু চেঞ্জ করা দরকার। তার মানে স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যানও চেঞ্জ হবে। দেন প্রজেক্ট ডকুমেন্টস আপনার তো আপডেট হবেই, কারণ আপনি যত কাজ করছেন, আপনি ইস্যু লগ আপডেট করছেন, চেঞ্জ হয়েছে চেঞ্জ লগ করছেন, লেসন লার্ন রেজিস্টার, আপনার শুরুর দিকে যে লেসন লার্ন আছে সেটা আপনি আবার পরে চেঞ্জ করছেন যে না, আমাদের নতুন একটা লেসন আমরা লার্ন করেছি। আর আপনি যত ডকুমেন্ট করছেন, যত ইস্যু রেজ করছেন, যত ইস্যু সলভ করছেন, কমিউনিকেশন যত করছেন, সবকিছুই কিন্তু আপনার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আপডেট হিসেবে থাকছে। অপিএ আপডেট আপনার কি কি হতে পারে একটু বলে নিই। স্টেক হোল্ডারের নোটিফিকেশন, প্রজেক্টের যত রিপোর্ট, প্রজেক্টের রেকর্ড, প্রজেক্টের যত প্রেজেন্টেশন, মেইল পাঠিয়েছেন, লেসন লার্ন ডকুমেন্ট, ফিডব্যাক টু স্টেক হোল্ডার, সব কিন্তু আপনার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। সো এগুলো তো আপনি যখন করছেন, কমিউনিকেশন যখন ম্যানেজ করছেন, তখন ওপিও আপডেট হচ্ছে, তাই না? সো এই ছিল আমাদের আউটপুট ম্যানেজ কমিউনিকেশনের। আমরা নেক্সট প্রসেসে চলে যাব।
ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স। আপনি রিস্ক ম্যানেজমেন্টের অনেকগুলো প্রসেস কিন্তু কভার করেছেন, মনে আছে? প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই রিস্ক, তারপর আপনি কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করেছেন, ওই যে প্রবাবিলিটি ইম্প্যাক্ট দেখে দেন একটা ওভারঅল রেটিং করলেন, দেন আপনি বুঝলেন যে এই রিস্কগুলো তো খুব ইম্পর্টেন্ট, এদের ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে হবে, দেন আপনি কোয়ান্টিটেটিভ একটা ইম্প্যাক্ট দেখেছেন, অ্যানালাইসিস করেছেন, রিস্কের রেসপন্সও আপনি প্ল্যান করেছেন। সো থ্রু আউট দ্য প্রজেক্ট, আপনার পুরো প্রজেক্টের টাইম ধরে আপনার কিন্তু যা যা আপনি প্ল্যান করছেন যে রিস্ককে আপনি এইভাবে ম্যানেজ করবেন, সেই অনুযায়ী কাজগুলো করতে হবে। রিস্ক সাধারণত আমরা কি করি, রিস্কের রেসপন্স প্ল্যান করি, কিন্তু দেখা যায় ওই নিয়ে কেউ কখনো হয়তো কাজ করে না। সো আগেই বলা আছে যে আপনি আপনার প্রজেক্টে রিস্ক কিভাবে ম্যানেজ করছেন তার উপর অনেকটা ডিপেন্ড করে আপনার প্রজেক্ট কতটুকু সাকসেসফুল হবে, কারণ আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে আগে থেকে রিস্কগুলো দেখে আপনার টিম মেম্বারের পথ পরিষ্কার করে দিচ্ছেন আপনার প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য, রাইট? সো রিস্কের যে রেসপন্স নিয়েছেন সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে প্রপারলি। সো এর জন্য যা ইনপুট লাগবে, টুলস, টেকনিক, আউটপুট দরকার হবে, সেটা আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওগুলোতে। আমরা এখন ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স প্রসেসে আছি। আমরা ইনপুটগুলো ফার্স্টে ডিসকাস করব। ফার্স্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা তো থাকবেই, প্রজেক্ট ডকুমেন্টস এবং ওপি, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আপনি চিন্তা করে দেখেন যে কোন প্ল্যানটা আপনার বেশি জরুরি ওই নলেজ এরিয়ার। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান আপনি করেছেন এই নলেজ এরিয়াতে, রিস্ক কিভাবে ম্যানেজ হবে, কে কে রিস্কের মিটিং এ থাকবে, কত ফ্রিকোয়েন্টলি আপনি মিটিং এ বসবেন। আপনার এটাও কিন্তু মাথায় রাখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করবে সবসময় যে তারা আপনার প্রজেক্ট টিমের হতে হবে নট নেসেসারি, তাই না? এমনও হতে পারে আপনার একটা পার্টিকুলার রিস্কের জন্য আপনি প্রকিউরমেন্টের একজনের, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যেমন আমার একটা প্রজেক্ট ছিল যেখানে আমার টেস্ট করার জন্য, আমার সফটওয়্যারটাকে টেস্ট করার জন্য মাত্র 10টা সিম কার্ড লাগবে। 10টা সিম কার্ড আমি যদি সিম কার্ড মোবাইলে ভেন্ডারকে বলি, সাপ্লায়ারকে বলি যে আমাকে 10টা সিম কার্ড দাও টেস্ট করার জন্য, ওরা কিন্তু সহজে আমাকে 10টা সিম কার্ড এত তাড়াতাড়ি রেডি করে দিবে না, বিকজ আমার সাথে প্রজেক্ট ম্যানেজারের সাথে সেই সাপ্লায়ারের রিলেশন ততটা ভালো নেই। সো আমি কি করেছি, আমি প্রকিউরমেন্টের যে হেড আছে, যে সবসময় সিম কার্ড প্রকিউর করছে, তাকে আমার রিস্ক ম্যানেজমেন্টে মিটিং এ রেখেছি। সো সে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই ভাই আপনি কিন্তু এই সাপ্লায়ারকে দিয়ে এত তারিখের মধ্যে আমার এই সিমগুলো ব্যবস্থা করে দিবেন, সে কিন্তু রেগুলার ওটা নিয়ে কোনো কাজ করছে, হয়তো সে মেইল পাঠাচ্ছে, হয়তো সে বলছে এটার প্রগ্রেস কি। সো সাপ্লায়ারের সাথে যে কমিউনিকেশন হচ্ছে সেটা সে আবার জানাচ্ছে। সো এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপনার ইনপুট, সেখানে আপনি বলেছেন যে কিভাবে আপনি রিস্ক ম্যানেজ করবেন, কারা কারা থাকবে, কত ফ্রিকোয়েন্টলি আপনি মিটিং করবেন, এটা আপনার এখানে ইম্পর্টেন্ট। প্রজেক্টের ডকুমেন্টস যেমন লেসন রেজিস্টার, রিস্ক রেজিস্টার। সো রিস্ক রেজিস্টার নিয়েই আপনি কাজ করছেন এই প্রসেসে। রিস্ক রেজিস্টার ইজ মাস্ট, এটা একটা ইনপুট। সারাক্ষণই আপনি দেখছেন কি কি রিস্ক আছে, কোনটা কোনটার কোন রেসপন্স হওয়া উচিত, এগুলো। রিস্কের রিপোর্টও আপনারা হয়তো একটা রিস্ক রিপোর্ট হয়েছে, সেই রিপোর্ট দেখে আপনি বুঝছেন যে ওকে এটা তো রেসপন্স প্ল্যান করার কথা, প্ল্যান আছে, এখন কিছুটা ইমপ্লিমেন্ট করা দরকার, তাহলে হবে। ওপিএ আমি কি কি ডিসকাস করলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট ডকুমেন্টস, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটও একটা ইনপুট। এখানে আপনি হয়তো আগের প্রজেক্টে কিছু সিমিলার রিস্ক ম্যানেজ করা হয়েছে এবং সেটা লেখা আছে লেসন লার্নে, রাইট? সো সেখানে দেখে আপনি বুঝবেন আচ্ছা ওই প্রজেক্টে তো এই রিস্কটাকে এইভাবে ম্যানেজ করা হয়েছিল, আমরাও ওইভাবে ম্যানেজ করতে পারি। সো রেসপন্স আপনার চেঞ্জও হয়ে যেতে পারে লেসন লার্ন দেখে। সো এই যে তিনটা ইনপুট আছে সেটা আমরা ডিসকাস করলাম। চলে যাব টুলস টেকনিকে। ওয়েলকাম ব্যাক। আমরা ডিসকাস করছি ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স প্রসেসের টুলস টেকনিক। টুলস টেকনিকে ফার্স্টেই আছে এক্সপার্ট জাজমেন্ট, ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল এবং পিএমআইএস, তিনটাই টুলস টেকনিক আছে। সো এক্সপার্ট জাজমেন্ট আপনার কেন লাগবে, আপনি যে রিস্কের রেসপন্স নিয়েছেন সেই রেসপন্স অনুযায়ী আপনি এখন সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। আপনি বলেছেন যে ওকে একটা রিস্ক আছে, আমাদের এখানে সাইটে আগুন লাগতে পারে, তাহলে ইকুইপমেন্ট সব ড্যামেজ হবে। আপনি বলেছেন ওকে এই জন্য আমরা একটা ইন্স্যুরেন্স করব। তো সেই যে ইন্স্যুরেন্সটা করবেন সেটা আপনার কার কাছ থেকে করলে ভালো হবে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলেছি, কার কাছ থেকে করলে ভালো হবে, কোন অ্যাপ্রোচে যাওয়া উচিত। সো এই যে ইমপ্লিমেন্টেশনের যেই আপনার যদি আগে এই ধরনের কাজ করার এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আপনি ইজিলি সেই কাজটা প্রপারলি করতে পারবেন। এক্সপার্ট জাজমেন্টের পরেই আছে ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল। আপনি অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার আপনার কিন্তু সবাইকে ইনফ্লুয়েন্স করতে হচ্ছে। এই যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, সিম কার্ড আমার লাগবে 10টা মাত্র, প্রকিউরমেন্টের যে হেড আছে তাকে কিন্তু আমার ইনফ্লুয়েন্স করতে হয়েছে। আমি বললে উনি বা কেন, ওনারও তো প্রকিউরমেন্টের অন্যান্য কাজ আছে, ফাংশনাল কাজ আছে, উনি কেন করবে? বিকজ আপনি অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার আপনার যে সফট স্কিলস আছে, যে টিম ম্যানেজমেন্টের স্কিল আছে, সেটা দিয়ে আপনি চেষ্টা করুন ওকে ভাইয়া একটু করে দেন,
ভালোভাবে আপনি সুন্দর করে বললে কাজ হবে, নাকি আপনার অন্য কোনো অ্যাপ্রোচে যেতে হবে? সাধারণত যেটা বলা হয় যে প্রজেক্ট ম্যানেজার চেষ্টা করবে ইনফ্লুয়েন্স করে কাজটা করাতে, বিকজ আপনি সবসময় যে প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে থাকবেন, যারা আছে সবাই আপনার আন্ডারে আছে, তারা কাজগুলো করে ফেলছে, এই সিচুয়েশন নাও হতে পারে। এই জন্যই সফট স্কিলস একজন প্রজেক্ট ম্যানেজারের অনেক ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করে আমি প্রজেক্ট ম্যানেজার, আমার কথা শুনবে না কেন, আর টিম মেম্বাররা সবাই বা যারা আছে সবাই শুনে ফেলবে, এরকম ঘটনা সাধারণত হয় না। সো আপনি যত ইনফ্লুয়েন্স করতে পারবেন, আপনার রিস্কের রেসপন্স যেটা প্ল্যান করেছেন সেটাও ইমপ্লিমেন্টেশনের প্রবাবিলিটি বাড়বে। এছাড়া আপনি পিএমআইএস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যে ইনফরমেশন সিস্টেম দেখে আপনি বুঝতে পারছেন যে আপনার কি কি রেসপন্স হওয়া উচিত, সো এটাও আপনার কাজে লাগবে। সো এই ছিল আপনার টুলস এন্ড টেকনিক, এক্সপার্ট জাজমেন্ট, ইন্টারপার্সোনাল টিম স্কিল এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আউটপুট ডিসকাস করব নেক্সট ভিডিওতে। ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স প্রসেসের আউটপুট দুটো, চেঞ্জ রিকোয়েস্ট এবং প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। আপনি যখন রিস্কের রেসপন্স নিচ্ছেন, ইন্স্যুরেন্স করার কথা ইন্স্যুরেন্স করছেন, অথবা আপনি বলেছেন আচ্ছা ফরেন প্রকিউরমেন্টে কাস্টম ক্লিয়ারেন্সে ডিল হয়, লোকাল প্রকিউরমেন্টে যাব, অথবা ওই যে বললাম ভেন্ডারকে আপনি ইনফ্লুয়েন্স করছেন সো দ্যাট আপনার তাড়াতাড়ি সিম কার্ড চলে আসে, এইরকম যে রিস্কের রেসপন্স আপনি নিচ্ছেন, সেটা করতে গিয়ে এমনও হতে পারে আপনার কিছু চেঞ্জ রিকোয়েস্ট আসতে পারে। হয়তো ভেন্ডার বলো না এই 10টা সিমের আমাদের খরচ বাড়িয়ে দিতে হবে, মানে প্রাইস বাড়িয়ে দিতে হবে, সো আপনার তখন আবার কস্টের বেসলাইন চেঞ্জ করতে হবে, ইন্স্যুরেন্স আপনি যেটা ধরেছিলেন সেটার চেয়ে শিডিউল হয়তো চেঞ্জ করতে হতে পারে, সো আপনি চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে সেই চেঞ্জগুলো করবেন। প্রজেক্ট ডকুমেন্টস যেমন ইস্যু লগ, আপনি ইমপ্লিমেন্ট করতে গেছেন রিস্কের রেসপন্স, তখন একটা প্রবলেম যখন অকার করবে আপনি সেটাকে ইস্যু লগে আপডেট করবেন। আপনার যদি এমন কোনো সমস্যা দেখা দেয় যে আপনি রিস্ক রেসপন্স করতে গিয়েছিলেন, সেখানে কোনো সমস্যা হয়েছে, সেটা আপনি লেসন লার্নের মধ্যেও রেজিস্টার করবেন। আবার ভালো যদি হয় সেটাও কিন্তু আমরা লেসন লার্নে লিখতে পারি যে ওকে এই রিস্ক রেসপন্সটা আমরা যেভাবে প্ল্যান করেছিলাম তার চেয়েও যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে ভালো রেজাল্ট এসেছে, ভালো কিছু আপনি লেসন লার্নে আপডেট করতে পারেন। প্রজেক্টের টিম অ্যাসাইনমেন্ট আপডেট হতে পারে, দেন রিস্ক রেজিস্টার তো আপডেট হবে এবং রিস্কের রিপোর্টও আপডেট হচ্ছে। সো এই যে প্রজেক্টের ডকুমেন্টগুলো সেগুলো আপডেট হবে আপনার প্রজেক্টের রিস্ক রেসপন্স ইমপ্লিমেন্ট করতে গিয়ে।